ভাবুন তো, আপনার নিজের স্ত্রী আপনাকে খুন করার প্ল্যান করছে, আপনি সেটা জানেন, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই। অন্যদিকে পুলিশ আছে, কিন্তু সেখানেও যে আপনি কাউকে বিশ্বাস করবেন তেমনও কেউ নেই। এরপরে কি হবে? কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে? আপনি কাকে বিশ্বাস করবেন? এই দম্পতির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক তৃতীয় খুনি। আজকের মুভিটি ভিন্ন স্বাদের সাইকোলজিক্যাল থ্রিলার। যারা এই ধরনের মুভি দেখতে পছন্দ করেন, আশা করি তাদের ভালো লাগবে। তো আজ এই মুভির পরতে লুকিয়ে থাকা রহস্য এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্টগুলো নিয়ে কথা বলবো। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া তেলুগু মুভি ওয়াইফ অফ অনির্বেশ। মুভির ভেতরে বেশ খানিকটা প্রাপ্তবয়স্ক দৃশ্য এবং কথাবার্তা রয়েছে, তাই আগে থেকেই সতর্ক করে দিলাম। আশা করি মানিয়ে নিতে পারবেন। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি মেয়ের ডেড বডি দেখা যায়, আর সেই ডেড বডিটা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পাশেই সেই খুনি বসেছিল, যে একটি চাকু নিয়ে সেই ডেড বডির বিভিন্ন জায়গায় সেই চাকু দিয়ে আঘাত করছিল। আর একটা সময় সেই মেয়েটির হার্ট বের করে নিয়ে আসে। এরপরে একটি অনাথ আশ্রমকে দেখানো হয়, যেখানে মাইথালি ছোট ছোট অনাথ বাচ্চাদের সাথে খেলাধুলা করছে, সময় কাটাচ্ছে। মাইথালির এটা একটা প্রিয় জায়গা। যখনই সে সময় পায়, এসব বাচ্চাদের সাথে এসে সে সময় কাটায়, কারণ মাইথালি নিজেও একজন অনাথ। কিছুক্ষণ পরে সেখানে অন্ধ মেয়ে দুর্গা চলে আসে, আর মাইথালিকে বলে, ম্যাম তোমাকে ডাকছে, অনাথ আশ্রমের জন্য ডোনেশন কালেক্ট করতে হবে। এদিকে দেখা যায় সেই অনাথ আশ্রমের ম্যানেজারের সাথে ধানুর বসে কথা বলছিল। ধানুর প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। যখনই সেই অনাথ আশ্রমে আসে, সেই অনাথ আশ্রমের জন্য বেশ মোটা অঙ্কের টাকা ডোনেশন দেয়। সেই ম্যাডাম ধানুরকে অনেক ধন্যবাদ জানায়, বলে আপনাদের মতো ধনী কিছু দয়াবান লোকদের জন্যই এই অনাথ বাচ্চারা প্রতিদিন খেতে পায়। ধানুর বলে, এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না, আমি নিজেও একজন অনাথ ছিলাম, তাই আমি জানি অনাথ হওয়াটা কতটা কষ্টের। আর আমার মতো অনাথই যদি এদেরকে সাহায্য না করে, তাহলে আর কে করবে? এছাড়া আজকে আমার একটি বিশেষ দিন, আমার জন্মদিন। আর আমার জন্মদিনটা আমি একা কিভাবে পালন করতাম, তাই আমি এখানে চলে এসেছি ওদের সাথে জন্মদিন পালন করার জন্য। আর এটা ধানুর প্রত্যেকবারই করে। ঠিক ওই সময়টাতে দুর্গা এবং মাইথালি সেখানে চলে আসে। দুর্গা যদিও অন্ধ ছিল, কিন্তু সেখানে আসার সাথে সাথে সে বুঝতে পেরে যায় যে ধানুর সেখানে বসেছিল। ধানুর অবাক হয়ে যায়, আর দুর্গাকে জিজ্ঞেস করে সে কি করে বুঝলো। দুর্গা বলে, তার পারফিউমের জন্য। এই অনাথ আশ্রমের সবাই আসলে ধানুরকে খুব পছন্দ করত। সেখানে দুর্গা ধানুরের সাথে অনেকক্ষণ কথা বলে, আর এরপরেই তারা সেখান থেকে চলে যায়। ধানুর সেখানে দুর্গার সাথে মাইথালিকেও দেখেছিল। তারা সেখান থেকে যাবার পরে ধানুর সেই ম্যানেজারের কাছে মাইথালির ব্যাপারে জানতে চায়। সেই ম্যাডাম বলে, মাইথালিও একজন অনাথ, সে যখনই সময় পায় এখানে এসে বাচ্চাদের সাথে সময় কাটায়, কিন্তু ও বোবা। এটা শুনে ধানুরের মনটা একটু খারাপ হয়ে যায়। সিন কাট হয়ে যায়। একজন ইন্সপেক্টর এবং একজন সিআইকে একটি ক্যাফেতে বসে থাকতে দেখা যায়। যদিও ওয়াকি টকিতে নিউজ আসছিল যে অন্য একটি জায়গায় একটি মেয়ের ডেড বডি পাওয়া গেছে, কিন্তু তারপরও তারা সেখানে না যেয়ে এখানেই বসে থাকে, কারণ একটু আগে একটা অপরিচিত নাম্বার থেকে এই ইন্সপেক্টরের কাছে কল এসেছে। সেই ছেলেটা তাদের সাথে দেখা করতে চায় একটা কেস নিয়ে, কিন্তু অপরিচিত একটা ছেলের জন্য তারা এখানে এতক্ষণ কেন বসে রয়েছে? এরও একটা কারণ রয়েছে, কারণ কিছুক্ষণ আগে এসপি নিজে কল করেছে সেই সিআইকে, আর বলেছে সেই ছেলেটার কেস যেন খুব কেয়ারফুলি ইনভেস্টিগেশন করা হয় এবং হ্যান্ডেল করা হয়। আর সেই জন্যই তারা এতক্ষণ ধৈর্য ধরে সেখানে বসে আছে। কিছুক্ষণ পরেই তাদের সাথে দেখা করতে চলে আসে অনির্বেশ। তখনই সিআই বলে, আমার তো মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি। অনির্বেশ বলে, দেখেননি, হয়তোবা আমার কণ্ঠ শুনেছেন, আমি একজন ডাবিং আর্টিস্ট। এটা শুনে আরও একজন বলে, তার মানে তুমি মিমিক্রি করো, অর্থাৎ এক একজনের ভয়েস নকল করো। ঠিক আছে, তুমি আমাকে কিছু ভয়েস নকল করে শোনাও। অনির্বেশ বলে, স্যার আগে আমার কেসটা শুনুন, তারপরে আমি আপনাকে বলছি। কিন্তু সেই পুলিশ অফিসার বলে, না, আগে আমার কথা শোনো, তারপরে আমি তোমার কথা শুনবো। অবশেষে অনির্বেশ বাধ্য হয় তার কথা মতো কয়েকজন আর্টিস্টের ভয়েস নকল করতে। অনির্বেশ তার কথা মতো কাজ করার পরেও সে আরও কিছু নতুন আর্টিস্টের নাম বলে, আর সেই ভয়েসগুলো নকল করতে বলে। তখনই অনির্বেশ বুঝতে পারে যে এই পুলিশ অফিসার এত সহজে তার কেসটা সমাধান করবে না, আর এই জন্য সে তাকে কিছু টাকা দেয়। আর তখনই সেই সিআই বলে, কখন কিভাবে বিষয়টা হ্যান্ডেল করতে হয় তুমি ভালো করে জানো, ঠিক আছে, বলো তোমার কেসটা কি। অনির্বেশ পুলিশ অফিসার ভারদারাজকে বলে, আমার বিয়ে হয়ে গেছে 2 বছর, আর আমার স্ত্রীর নাম বিচিত্রা। কিন্তু আমার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। সে তার বয়ফ্রেন্ড রবার্টের সাথে মিশে আমাকে খুন করার প্ল্যান করছে। আমি তাদের ছবি আপনার মোবাইলে অলরেডি পাঠিয়ে দিয়েছি।
কথাগুলো শোনার পরে ভারদারাজের ইন্টারেস্টটা বাড়তে থাকে। অন্যদিকে অনির্বেশ কথা বলছিল। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন রাতের বেলা অনির্বেশ এবং তার স্ত্রী বিচিত্রা ঘনিষ্ঠ হয়েছিল। আর কিছুক্ষণ ঘনিষ্ঠ হওয়ার পরেই অনির্বেশ পাশে এসে পড়ে। তখনই বিচিত্রা প্রচণ্ড রেগে যায় আর বলে, কি হলো, থামলে কেন? অনির্বেশ বলে, আই এম ডান। বিচিত্রা বলে, এত তাড়াতাড়ি? আর তুমি কেন শুধু তোমার দিকটা ভাববে? তুমি স্যাটিসফাইড, আমি তো এখনো স্যাটিসফাইড হইনি। তাহলে তুমি কেন এত তাড়াতাড়ি শেষ করলে? আমারও তো কিছু ফ্যান্টাসি রয়েছে, তুমি তো সেই দিকে কোনো নজরই দাও না। তুমি তো শুধু সারাদিন ফাস্টফুড নিয়েই ব্যস্ত থাকো। ফাস্টফুড খেতে খেতে তোমার ভুঁড়ি বেড়ে গেছে। তোমার তো কিছুই নেই, না আছে সিক্স প্যাক, না আছে চেহারা। তোমাকে দেখলেই আমার মুড অফ হয়ে যায়। আর তারপরও আমি যেহেতু তোমার কাছে এসেছি, তোমার তো উচিত ছিল আমাকে খুশি করা। তোমার বেডের পারফরমেন্স তো একেবারেই ভালো নয়। ছি অনির্বেশ, তুমি তো একটা কাপুরুষ। অনির্বেশ বলে, বিচিত্রা তুমি এমনটা কেন বলছো? আমাদের দুজনের মধ্যে তো ভালোই সম্পর্ক হয়েছে। বিচিত্রা বলে, এটা কেমন ভালো? এতটুকু সময়তে আমার পোষায় না। যখন একজন ছেলে আর মেয়ে ঘনিষ্ঠ হবে তখন একে অন্যকে স্পর্শ করার মধ্য দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে। তারা ঘনিষ্ঠ হওয়ার এক পর্যায়ে এমন হবে যে দুজনেই প্রায় সেন্সলেস হয়ে যাচ্ছে, দুজনেই পরিপূর্ণভাবে স্যাটিসফাইড হবে, আর সেটাকেই বলে ঘনিষ্ঠ হওয়া। আর আমি তোমার কাছ থেকে ওই রকম শারীরিক সম্পর্কই আশা করি। তোমার মধ্যে তো তার কিছুই নেই। কিন্তু অনির্বেশকে দেখা যায় কথাগুলো একেবারে মুখ বুজে সহ্য করছিল। এমনকি তার মুখে রাগের কোনো অভিব্যক্তিও ছিল না। একটা সময় বিচিত্রা রেগে গিয়ে অনির্বাসকে লাথি মেলে খাট থেকে ফেলে দেয়। অনির্বেশ অবাক হয়ে শুধু বিচিত্রার দিকে তাকিয়ে থাকে। পুলিশ অফিসার ভারদারাজ বলে, আরে এমন মহিলা যেন কারো স্ত্রী না হয়। তোমার স্ত্রী তো একেবারেই কামুকি। অনির্বেশ বলে, এটা কেমন কথা স্যার? একজন স্ত্রী তার স্বামীর কাছে তার শারীরিক চাহিদার কথা বলছে, এতে খারাপের কি আছে? সেই দিক দিয়ে দেখতে গেলে দোষটা আমারই, কারণ আমি আমার স্ত্রীকে খুশি রাখতে পারিনি। আর প্রত্যেকটা স্বামীর কর্তব্য তার স্ত্রীকে খুশি রাখা। আর এরপরেই অনির্বেশ আরও একদিনের ঘটনা বলে। অনির্বেশ খাবার খাচ্ছিল আর বিচিত্রা ব্যালকনিতে বসেই স্মোক করছিল। কিছুক্ষণ পরেই অনির্বেশ বিচিত্রাকে ডাকে। বিরক্ত হয়ে বিচিত্রা সেখানে আসে, কারণ তার স্মোক করা তখনও শেষ হয়নি। অনির্বেশ বলে, খাবারের লবণটা অনেক কম হয়েছে। বিচিত্রা খাবার মুখে দেওয়ার পরেই সেই খাবারগুলো অনির্বেশের মুখেই ছুঁড়ে মারে থুতু হিসেবে। বিচিত্রা বলে, খাবারে লবণ কম হয়েছে, এই বিষয়গুলো তুমি খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে বলছো, আর তোমার ভেতরে যে এত এত কমতি রয়েছে সেগুলো আমি কাকে বলবো? অনির্বেশ আর কিছুই বলে না। বিচিত্রা বলে, ও তোমার খাবারে লবণ লাগবে তাই তো? এরপরে অনেকগুলো লবণ তার প্লেটে উঠিয়ে দেয়, এছাড়া কিছু শুকনো মরিচের গুঁড়ো, আর সেগুলো মেখে তাকে খেতে বলে। কিন্তু অনির্বেশ সেগুলো খেতে চাইছিল না, আর এই জন্যই বিচিত্রা জোর করে তার মুখে ঠেসে সেগুলো ভরে দেয়। এত ঝাল খাবার খেয়ে অনির্বেশের চোখ দিয়ে শুধু পানি পড়ছিল, তারপরেও সে একটাও প্রতিবাদ করে না। এর কয়েকদিন পরে অনির্বেশ তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে, আর তাকে দেখার পরেই তার স্ত্রী বিচিত্রা বলে, আরে তুমি এত তাড়াতাড়ি কেন আসলে? অনির্বেশ বলে, আজকে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, আর তোমাকে দেখতেও খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি চলে আসি। চলো আজকে আমরা বাইরে ডিনার করব, মুভি দেখবো একসাথে। বিচিত্রা বলে, তুমি আগে আসবে, আমাকে ফোন করে বলে আসবে না? আমি কোনো ইম্পর্টেন্ট কাজ করছি কিনা সেটা তুমি দেখবে না, হুটহাট করে এভাবে চলে আসছো। তখনই দেখা যায় বেডরুম থেকে রবার্ট বের হয়। রবার্টকে দেখে অনির্বেশ মন খারাপ করে ফেলে। আর তখনই বিচিত্রা বলে, রবার্ট আমাদের পাশেই ফ্ল্যাটেই উঠেছে রিসেন্টলি। একেবারে আমার টিভির কানেকশনটা নষ্ট হয়ে গিয়েছিল, আর এই জন্য আমি কোনো মেকানিক না পেয়ে ওকে বলেছি। রবার্ট খুবই ভালো, সে এসে সেটা ঠিক করছিল, আর এর মধ্যেই তুমি চলে এসেছো। রবার্ট বলে, হ্যাঁ বিচিত্রা ঠিকই বলেছে, আমি এতক্ষণ সেটাই ঠিক করছিলাম। আপনিও চলে এসেছেন, সেটাও ঠিক হয়ে গেছে। আমি এবার গেলাম। আর এরপরে যাবার সময় সে বিচিত্রাকে হাঁক করে, অর্থাৎ একটু জড়িয়ে ধরে চলে যায়। এটা দেখার পরে অনির্বেশ কি ভাবছিল সেটা বুঝতেই পারছেন। অনির্বেশের মনটা একেবারে ভেঙে গিয়েছিল, কিন্তু তারপরও সে বিচিত্রার মুখের উপরে একটা কথাও বলতে পারে না। একটু পরে বিচিত্রা অনির্বেশের সাথে কথা বলে আর বলে, এরপরের থেকে হুটহাট করে এভাবে না জানিয়ে অফিস থেকে ফিরে আসবে না। হয়তো আমার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকতে পারি, তুমি তো আমার লক্ষ্মী হাজবেন্ড, অবশ্যই এরপর থেকে আমাকে জানিয়ে আসবে। অনির্বেশ বলে, আমি যখন বাসায় না থাকি তখন এভাবে হুটহাট করে কোনো পুরুষ মানুষকে বাসায় আসতে দেওয়া ঠিক না। এমনিতেই আজকাল দিনকাল ভালো নয়। কথাটা শুনে রেগে যায় বিচিত্রা আর বলে, তুমি এটা কি বললে? তুমি কি আমাকে সন্দেহ করো? আমি তোমার স্ত্রী, তুমি আমাকে বিশ্বাস না করে এরকম একটা কথা বলতে পারলে? আমি তোমার সতী স্ত্রী। আর এভাবে প্রচণ্ড রেগে গিয়ে বিচিত্রা সেখানে থাকা গরম কফি অনির্বেশের মুখে ছুঁড়ে দিয়ে চলে যায়।
কিছুক্ষণ পর অনির্বেশ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উপরেই রাগ ঝাড়তে থাকে আর বলে, আমি কি বোকা, আমার স্ত্রীকে অবিশ্বাস করলাম। আমি তো জানি বিচিত্রা আমাকে কতটা ভালোবাসে। আমি সত্যিই খুব বোকা। আর এভাবেই সে নিজের গালে নিজেই চড় মারতে থাকে আর বলে, আমার কাজটা করা একেবারেই ঠিক হয়নি। বেচারি কতটা কষ্ট পেয়েছে, এখন ওর মনটা আমি কি করে ভালো করব। এদিকে বিচিত্রাকে দেখা যায় স্মোক করছিল আর মদ খাচ্ছিল। ভাবছিল অনির্বেশ কি সত্যি ব্যাপারটা বুঝে ফেললো যে রবার্টের সাথে তার সম্পর্ক রয়েছে। এদিকে অনির্বেশ যখন দেখে যে বিচিত্রা মদ খাচ্ছে, স্মোক করছে, তখন সে ভাবে হয়তো তার দেয়া কষ্ট ভোলার জন্যই বিচিত্রা মদ খাচ্ছে। এর একদিন পরেই তাদের বিবাহ বার্ষিকী ছিল। বিচিত্রার মন ভালো করার জন্য এবং তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনির্বেশ আগেই অফিস থেকে চলে আসে আর তার জন্য সুন্দর একটা রিং আরও একটা উপহার কিনে নিয়ে আসে আর ভাবে আজকে সে তাকে সারপ্রাইজ দেবে। এই জন্য বেডরুমের পর্দার আড়ালে অনির্বেশ লুকিয়ে থাকে। সে ভাবে একটু পরে যখনই বিচিত্রা সেখানে আসবে সে তাকে সারপ্রাইজ দেবে। কিন্তু একটু পরে অনির্বেশ নিজেই অবাক হয়ে যায়, কারণ সেখানে বিচিত্রা রবার্টকে সাথে নিয়ে এসেছিল এবং তারা সেখানে ঘনিষ্ঠ হচ্ছিল। এটা দেখে হতবাক হয়ে যায় অনির্বেশ আর সেখানে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিছুক্ষণ পরে বিচিত্রা রবার্টকে বলে, তুমি হচ্ছ আসল পুরুষ, আমাকে পুরোপুরি স্যাটিসফাইড করতে পেরেছ। আর আমার হাজব্যান্ড, ওকে দেখলে আমার মুডটাই নষ্ট হয়ে যায়। রবার্ট সেখান থেকে চলে যায়। কথাগুলো শোনার পরে আর সেই দৃশ্য দেখার পরে অনির্বেশের মনটা একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তারপরও অনির্বেশ সবকিছুই মুখ বুঝে সহ্য করে আর একটু পরে বাসায় আসার নাটক করে। তখনই বিচিত্রা বলে, আরে তুমি কি ভুলে গিয়েছ আজকে আমাদের বিবাহ বার্ষিকী? তুমি নিশ্চয় ভুলেই গিয়েছিলে, কিন্তু আমার মনে আছে, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আর আজকে বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমার জন্য আমি ভালো ভালো খাবার রান্না করেছি, চলো। আর এরপরেই বিচিত্রা অনির্বেশের কাছ থেকে আশীর্বাদ নেয় আর বলে, একটু আগে আমি পুজোও করেছি আর আমি সেখানে চাইছিলাম আগামী 7 জন্ম পর্যন্ত আমি যেন তোমাকে হাজবেন্ড হিসেবে পাই। তোমার মতো হাজবেন্ড পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। কথাগুলো খুব কষ্টে হজম করে অনির্বেশ। এর একদিন পরেই দেখা যায় বিচিত্রা যখন রবার্টের সাথে ফোনে কথা বলছিল, হঠাৎ করেই সেখানে পড়ে থাকা রিং এবং সেই উপহারটা দেখে, যেটা অনির্বেশ তার জন্য নিয়ে এসেছিল, কিন্তু কষ্টে সেগুলো ফেলে রেখেই সেখান থেকে সে চলে গিয়েছিল। বিচিত্রা সেগুলো দেখে বুঝতে পেরে যায় গতকালকে রবার্ট এবং বিচিত্রাকে অনির্বেশ দেখে ফেলেছিল। আর এরপরেই বিচিত্রা রবার্টকে বলে, গতকালকে যখন আমরা ঘনিষ্ঠ হয়েছিলাম তখন বেডরুমেই ছিল অনির্বেশ, সে আমাদের দেখে ফেলেছে। কথাটা শুনে হতবাক হয়ে যায় রবার্ট। বিচিত্রা বলে, হ্যাঁ সত্যি। রবার্ট বলে, এখন তাহলে আমাদের কি হবে? আমরা কি আর দেখা করব না? কখনো ঘনিষ্ঠ হতে পারবো না? বিচিত্রা বলে, আরে না, কেন? তোমাকে আমি কোনোভাবেই ছাড়তে পারবো না। ওর মতো এক হাজবেন্ডের জন্য আমি তোমাকে ছাড়বো, এর কোনো মানেই হয় না। রবার্ট বলে, তাহলে কি করবে? বিচিত্রা বলে, চলো ওকে আমরা মেরে ফেলি। রবার্ট বলে, তুমি কি সিরিয়াস? বিচিত্রা বলে, হ্যাঁ আমি সিরিয়াস। তুমি আমাকে সাইনাইড এনে দাও, কালকেই আমি ওকে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে মেরে ফেলবো। এদিকে দেখা যায় অনির্বেশ এই কথাগুলো পর্দার বাইরে থেকে শুনে ফেলছিল। তার চোখ বেয়ে শুধু পানিই পড়ছিল। যাকে সে এত ভালোবাসে আর সেই মেয়েটিই কিনা শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য তাকে মেরে ফেলতে চাইছে। পরের দিন সকালবেলাতে তাদের প্ল্যান অনুযায়ী বিচিত্রা অনেক ভালো ভালো খাবার রান্না করে আর সেখানে সাইনাইড মিশিয়ে দেয়। একটু পরে সে অনির্বেশকে ডেকে নিয়ে আসে আর বলে, তোমার জন্য আজকে আমি অনেক ভালো ভালো খাবার রান্না করেছি, খেয়ে বলো কেমন হয়েছে। কিন্তু অনির্বেশ জানতো এগুলো খেলে সে মারা যাবে, এজন্য বলে সে খাবে না, এখন তার ক্ষুধা নেই। বিচিত্রা একটু রেগে যায়, কেন খাবে না? আমি কষ্ট করে খাবার রান্না করেছি, তোমাকে খেতেই হবে। অনির্বেশ আবারও বলে সে খেতে পারবে না। বিচিত্রা তখন একটু কনফিউজড হয়ে যায়, এখন কি করবে। আর এই জন্য সে জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। সিন কাট হয়ে যায়। অন্য এক পুলিশ অফিসার বলে, আপনি কি সেই খাবারটা খেয়েছিলেন? ভারদারাজু বলে, তুমি কি বোকা নাকি? খেলে কি ও এখানে বসে থাকতে পারতো? এদিকে অনির্বেশ ভারদারাজুকে বলে, স্যার যে করে হোক আমার স্ত্রী এবং রবার্টের হাত থেকে আমাকে বাঁচান, নয়তো ওরা দুজনে নিত্য নতুন প্ল্যান করছে আমাকে মেরে ফেলার জন্য। আমাকে মেরে না ফেলা পর্যন্ত ওরা শান্ত হবে না। ভারদারাজু বলে, আপনি টেনশন করবেন না, আপনার স্ত্রীকে আমি ডেকে নিয়ে এমন শিক্ষা দেব ও এরপরে আর কখনো আপনাকে মারার কথা চিন্তাও করবে না। অনির্বেশ বলে, না না স্যার, ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। দোষ ওই রবার্টের। ওই রবার্টই বিচিত্রার মাথাটা নষ্ট করে দিয়েছে আর বিচিত্রাকে দিয়েই আমাকে খুন করাতে চাইছে। সিন কাট হয়ে যায়।
ধানুরকে দেখানো হয় যে একটি ক্যাফেতে বসে কফি খাচ্ছিল। ঠিক তখনই সেখানে চলে আসে মাইথালি এবং দুর্গা। তারা সেখানে তাদের অনাথাশ্রমের জন্য ডোনেশন নিতে এসেছিল। সেখানে ধানুর চলে আসে। দুর্গা আবারও তার পারফিউমের জন্য তাকে চিনে ফেলে। ধানুর তাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে। দুর্গা বলে আসলে অনাথাশ্রমের বাচ্চাদের স্কুলের ফি এর জন্য তারা ডোনেশন নিতে এসেছে। সেও যদি ডোনেশন দিত তাহলে ভালো হতো। ধানুর দুর্গা কথা মতোই একটা ডোনেশন দিতে শুরু করে। আর এখানে দেখা যায় ধানুর বারবার মাইথালির দিকে তাকাচ্ছিল। সে হয়তোবা মাইথালিকে পছন্দ করে ফেলেছে। আর একটা সময় সে মাইথালিকে তার সাথে কফি খাবার জন্য অফার করে, কিন্তু মাইথালি সাংকেতিক ভাষায় তাকে বলে যে এখন তার অন্য জায়গায় যেতে হবে, কাজ আছে, অন্য এক সময় সে তার সাথে কফি খাবে। এরপরেই তারা দুজন সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় আবারও এসপি কল করে ভারদারাজুকে এবং সেই অনির্বেশের কেসের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ভারদারাজু সেই কেসটার ব্যাপারে একেবারেই ভুলে গিয়েছিল। ভারদারাজু কোনোভাবে কথা ঘুরিয়ে বলে আর একটু সময় লাগবে, কেসটা সে মোটামুটি সলভ করেই ফেলেছে। এসপি যখনই ফোন রাখে সাথে সাথে তার মনে পড়ে অনির্বেশ তার স্ত্রীর ফটো এবং ফোন নাম্বার দিয়েছিল, আর তাই সে বিচিত্রার নাম্বারে কল করে। ফোন রিসিভ করার পরে ভারদারাজু বিচিত্রাকে বলে আমিও একজন পুলিশ অফিসার, আর তোমার সাথে আমার কিছু কথা ছিল। বিচিত্রা বলে আমার সাথে আপনার কি কথা, একটু খুলে বলবেন। ভারদারাজু বলে বাহ, ভালোই অভিনয় করো, আমি একজন পুলিশ অফিসার, তারপরও আমার সাথে না ভয় পেয়ে সরাসরি কথা বলছো। ঠিক আছে, আসলে তুমি তোমার হাজবেন্ডকে যে টর্চার করো আমি সেটার ব্যাপারেই তোমার সাথে কথা বলতে চাই। তুমি এখনই পুলিশ স্টেশনে চলে আসো। বিচিত্রা বলে কি বলছেন, পুলিশ স্টেশনে কেন যেতে হবে? আর আমি আমার হাজবেন্ডকে টর্চার করি, উল্টো আমার হাজবেন্ড আমাকে টর্চার করে। ভারদারাজু রেগে যায় আর বলে আর কত মিথ্যে বলবে, আমি সব জানি, তুমি এবং তোমার বয়ফ্রেন্ড অনির্বেশকে মেরে ফেলার প্ল্যান করছো। বিচিত্রা বলে আপনাকে এসব কে বলেছে? উল্টো আমার হাজবেন্ড অনির্বেশী হচ্ছে এক সাইকো যে আমাকে প্রতিনিয়ত টর্চার করে। ও আপনাকে কি বলেছে আমি জানি না, আসল সত্যিটা আমি আপনাকে বলছি, শুনুন। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। অনির্বেশ এবং বিচিত্রা একদিন ঘনিষ্ঠ হয়েছিল, কিন্তু সেখানে অনির্বেশ অনেক ওয়াইল্ডভাবে সবকিছু করছিল যেটা নিতে পারছিল না বিচিত্রা, যার ফলে বিচিত্রা অনির্বেশকে বলে তুমি যদি এইভাবে এগুলো করতে থাকো তাহলে আমি মরে যাব। অনির্বেশ বলে মারা যাও, তুমি মারা গেলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু মারা যাবার আগে আমাকে খুশি করে যাও। এছাড়া অনির্বেশ বলে মদ আর সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শারীরিক সম্পর্ক নয়। আর এরপরেই সে আবারও বিচিত্রার উপরে পাশবিক নির্যাতন করতে শুরু করে। এছাড়া এই অনির্বেশ অনেক বেশি সন্দেহবান লোক ছিল, কারণ সে যখন বাড়িতে না থাকে তার স্ত্রী যাতে কোনোভাবে কোথাও যেতে না পারে, কিছু করতে না পারে, এই জন্য সে বিচিত্রাকে বাসা থেকে বের হয়ে যাবার আগে নিজ হাতে ডাইপার পরিয়ে যেত, যাতে করে তার ওয়াশরুমেও যাবার প্রয়োজন না হয়। আর সে কাজ থেকে আসার পরেই শুধুমাত্র সেই ডাইপার নিজ হাতে খুলে দেবে। এগুলো একেবারেই ভালো লাগতো না বিচিত্রার, কিন্তু তার কিছু করারও ছিল না। আসলে অনির্বেশের সন্দেহ ছিল যে সে বাইরে যাবার পরে তার স্ত্রী হয়তো অন্য কোনো ছেলেদের ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করে, আর এই জন্য। এছাড়া যাবার আগে অনির্বেশ তাকে সাবধান করে দেয়, ওয়ার্নিং দিয়ে যায় যদি কেউ দুধওয়ালা সবজিওয়ালা দারোয়ান আসে তাদেরকে প্রয়োজন অনুযায়ী বাইরে থেকেই পাঠিয়ে দেবার জন্য, সে যেন তাদের সাথে দেখা পর্যন্ত না করে। অনির্বেশ অফিসে চলে যায়। কিছুক্ষণ পরেই দারোয়ান সেখানে চলে আসে আর সেখানে সবজি দেবার জন্য নক করে। ভেতর থেকে বিচিত্রা বলে সবজি রেখে আপনি চলে যান, আমি একটু পরে এসে নিয়ে যাব। ওয়াচম্যান সেটাই করে। ওয়াচম্যান সেখান থেকে চলে যাবার পরে বিচিত্রা বাইরে আসে আর সেই সবজিগুলো নিতে শুরু করে। তখনই ওয়াচম্যান আবার আসে আর বলে ম্যাডাম, বাজারে সবজির দাম বেড়ে গেছে, আপনি যদি টাকাটা একটু বাড়িয়ে দিতেন ভালো হতো। এতে অনেক ভয় পেয়ে যায় বিচিত্রা আর বলে ঠিক আছে, আমার হাজবেন্ড আসলে আমি আপনাকে বলে টাকা বাড়িয়ে দেব, আপনি এখনই এখান থেকে চলে যান। কিন্তু সেই ওয়াচম্যান যাবার আগেই সেখানে অনির্বেশ চলে আসে আর ওয়াচম্যানকে আর বিচিত্রাকে কথা বলতে দেখে ফেলে। অনির্বেশ বিচিত্রাকে ভেতরে নিয়ে এসে জিজ্ঞেস করে আমার একটু লেট হয়েছে আসতে, আর এরই মধ্যে তুমি ওয়াচম্যানের সাথে কানেক্ট হয়ে গেছো, কি চলছিল তোমাদের মধ্যে, কি কথা বলছিলে? সবকিছু হয়ে গেছে, শারীরিক সম্পর্ক করে ফেলেছো? বলো না, আমি তো তোমার হাজবেন্ডই, আমাকে বলবে না তো কাকে বলবে? বিচিত্রা বলে আপনি এসব উল্টোপাল্টা কি বলছেন? তখনই অনির্বেশ রেগে গিয়ে বিচিত্রাকে প্রচন্ড মারধর করে। একটু পরে নিজেকে শান্ত করার জন্য মদ খায়, আর একটু পরে বিচিত্রাকে ডেকে তার ডাইপার চেক করে আর দেখতে পায় সেটা এখনো ঠিকঠাকই ছিল, খোলা হয়নি। তখন অনির্বেশ বুঝতে পারে যে সে শুধু শুধু বিচিত্রাকে সন্দেহ করেছে। বিচিত্রাকে বলে আমি তোমাকে ভুল বুঝেছি, তোমার আর দারোয়ানের মধ্যে কিছুই হয়নি, আমি শুধুই তোমাকে পেটালাম, দুঃখিত। আর এই কষ্ট ভোলার জন্য তুমি একটু মদ খাও। কিন্তু বিচিত্রা মদ খেতে চাইছিল না, অনির্বেশ তাকে জোর করে খাওয়ায় আর এরপরেই আবারও তার উপরে পাশবিক নির্যাতন চালায়।
পরের দিন বিচিত্রা তাদের বাসায় রাখা একটি গোল্ডফিশের সাথে কথা বলছিল। সে বলছিল, আমার এমন অবস্থা যেন শত্রুর না হয়, আমি যেন একটা নরকের মধ্যে বসবাস করছি। এই কথাগুলো আড়াল থেকে শুনে ফেলে অনির্বেশ। পরের দিনই দেখা যায় বিচিত্রাকে চোখ বন্ধ করে নিয়ে এসে খাবার টেবিলে বসায় এবং তাকে একটা মাছ খাইয়ে দেয় আর জিজ্ঞেস করে টেস্ট কেমন। বিচিত্রা বুঝতে পারছিল না যে অনির্বেশ এমনটা কেন করছে। তখনই অনির্বেশ বলে, এটা ছিল তোমার সেই গোল্ডফিশ যার সাথে তুমি তোমার দুঃখ শেয়ার করছিলে। বিচিত্রা অবাক হয়ে যায়, মুখ থেকে সাথে সাথে সেটা ফেলে দেয়। অনির্বেশ বলে, তোমার সুখ দুঃখ যাই হোক না কেন, তুমি সব কথা আমার সাথে শেয়ার করবে, অন্য কারোর সাথে নয়। কোনো মানুষের সাথে তো নয়ই, বরং কোনো পশু প্রাণী, এমনকি কোনো মাছের সাথেও নয়। এইসব কথা শোনার পরে ভারদারাজু অবাক হয় এবং কনফিউজড হয়ে যায়। ভারদারাজু বলে, সবকিছুই না হয় বুঝলাম, কিন্তু সেই রবার্টের বিষয়টা কি, সেটা কি বলবে? বিচিত্রা বলে, সেটারও একটা ঘটনা রয়েছে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন সেই ওয়াচম্যান একটা পার্সেল নিয়ে সেখানে আসে, বিচিত্রাকে ডাকে। বিচিত্রা বলে, পার্সেলটা সেখানে রেখেই আপনি চলে যান। ওয়াচম্যান সেটাই করে। একটু পরে বিচিত্রা সেই পার্সেলটা নিয়ে যায়। ঠিক তখনই রবার্টও তার পিছু পিছু ঘরে চলে আসে আর বিচিত্রাকে বলে, সিস্টার, ওয়াচম্যান ভুলে আমার পার্সেলটা আপনার বাসার সামনে রেখে গেছে, ওটা আমার পার্সেল। বিচিত্রা প্রচণ্ড ভয় পেয়ে যায় রবার্টকে দেখে। পার্সেলটা তাড়াতাড়ি দিয়ে তাকে বলে, আপনি এখনই এখান থেকে চলে যান, কারণ সে ঘড়িতে দেখতে পেয়েছিল অনির্বেশের আসার সময় হয়ে গেছে। রবার্ট বলে, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আপনি এমন কেন করছেন? বিচিত্রা বলে, আপনি শুধু এখান থেকে চলে যান, আমার আর কিছু চাই না। এদিকে বিচিত্রা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল আর সেই ভয় থেকেই সে একটা সময় অজ্ঞান হয়ে যায়। রবার্ট এটা দেখে তাড়াতাড়ি বিচিত্রাকে সে সামলায়। রবার্ট সেখানে এসে বিচিত্রার মুখে পানি দেয় আর জিজ্ঞেস করে তার কি হয়েছে। একটু পরেই বিচিত্রার জ্ঞান ফিরে আর সে ভয় পেয়ে আবারও রবার্টকে বলে সে যেন সেখান থেকে চলে যায়, তার হাজব্যান্ড এখনই চলে আসবে। রবার্ট বলে, ঠিক আছে, কিন্তু সে এমন ব্যবহার কেন করছে? বিচিত্রা বলে, এখন কথা বলার সময় নেই। তখনই বিচিত্রার মনে হতে থাকে যে অনির্বেশ হয়তোবা চলে এসেছে। দেখা যায় ঠিকই অনির্বেশ তখনই সেখানে চলে এসেছিল। সে বিচিত্রার সাথে কথা বলতে থাকে আর তখনই দেখা যায় রবার্টকে বিচিত্রা আসলে সেখানে লুকিয়ে রেখেছিল। অনির্বেশ চলে আসাতে রবার্ট বের হওয়ার সময় পায়নি, তাই সেখানে লুকিয়েছিল। এদিকে বিচিত্রা বুঝতে পারছিল না রবার্টকে সেখান থেকে কি করে বের করবে, আর এই জন্য সে অনির্বেশকে বলে, আমি তোমাকে হাক করতে চাই। অনির্বেশ বলে, তুমি যেহেতু ইচ্ছে করে আমাকে হাক করতে চাইছো, সেজন্য সে তাকে হাক করে। আর ওই ফাঁকে বিচিত্রা রবার্টকে ইশারা করে সেখান থেকে চলে যাবার জন্য। রবার্টও সেটাই করছিল। অনির্বেশ টের পেয়ে যায় আর দেখে ফেলে যে রবার্ট সেখান থেকে পালাচ্ছে। বিচিত্রা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর রবার্ট বলে, আসলে স্যার, আমি আপনাদের সামনের ফ্ল্যাটেই উঠেছি। ওয়াচম্যান ভুল করে আমার পার্সেলটা আপনাদের ফ্ল্যাটের সামনে রেখে গিয়েছিল আর বিচিত্রা ম্যাডাম সেটা নিয়ে এসেছিল, আমি শুধু সেটা নেবার জন্যই চলে এসেছি। রবার্ট সেখান থেকে চলে যায় আর এরপরেই অনির্বেশ বিচিত্রাকে এত মারে যে সে প্রচণ্ড আহত হয়ে পড়ে। ভারদারাজু সবকিছু শোনার পরে বলে, তোমার সাথে এত কিছু হয়ে গেছে, তুমি পুলিশ স্টেশনে কেন আসোনি? বিচিত্রা বলে, পুলিশ স্টেশনে গেলেই বা আপনারা কি করতেন? আমাকে কতদিন প্রোটেকশন দিতেন? 1 দিন, 2 দিন বা 3 দিন? তারপরে তো আমাকেই সবকিছু সহ্য করতে হতো, আর এই জন্য আমি আর যাইনি। আর এই সবকিছু আমি আর সহ্যও করতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সুইসাইড করব। আর এটা বলেই সে ফোনটা কেটে দেয়। ভারদারাজু পুরোপুরি কনফিউজড হয়ে যায়, সে কার কথা বিশ্বাস করবে, অনির্বেশ নাকি বিচিত্রা? কে সত্যি বলছে, কে আসল সাইকো? এদিকে ধানুরকে দেখা যায় একটি হোটেল রুমে একজন কলকালকে বুক করে নেয়। সেই কলগাল পিঙ্কি ধানুকে জিজ্ঞেস করে এটা কি তার প্রথমবার কিনা, কারণ ধানুর অনেক লজ্জা পাচ্ছিল। ধানুর বলে, হ্যাঁ, কিন্তু সে এখানে তার সাথে ঘনিষ্ঠ হতে আসেনি, কথা বলতে এসেছে। আসলে সে অনেক বড় একজন বিজনেসম্যান, তার আশেপাশে যতজন মানুষ রয়েছে সবাই আসলে ফেক, সবাই মুখের উপরে একটা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, সবার কথার মধ্যেই মিথ্যের মুখোশ রয়েছে। আর এইসব কিছু দেখতে দেখতে সে একেবারে বিরক্ত হয়ে গেছে। আমি এখানে তোমাকে নিয়ে এসেছি শুধুমাত্র মন খুলে কথা বলার জন্য। আমি আজ সারা রাত তোমার সাথে কথা বলবো আর তুমি শুধু আমার কথাগুলো শুনবে। পিঙ্কি হাসে আর বলে, ঠিক আছে, আপনার যেটা ইচ্ছে। সিন কাট হয়ে যায়। সেই রবার্টকে দেখানো হয়। রবার্ট কল করে ভারদারাজুকে আর তার পরিচয় দেয়, বলে তার প্রতিবেশী অনির্বেশ এবং বিচিত্রার হাত থেকে সে যেন তাকে বাঁচায়। ভারদারাজু বলে, হ্যাঁ, বিচিত্রা তাকে কল করেছিল আর বলেছে অনির্বেশ বিচিত্রাকে অনেক টর্চার করেছে, কারণ সে তোমাকে দেখে ভুল বুঝেছিল, আর এই জন্য বিচিত্রাকে তার হাজব্যান্ড অনেক টর্চার করেছে। রবার্ট বলে, আরে স্যার, আপনি ওই মহিলার কথা শুনবেন না, ওরা দুজনেই খুবই নিকৃষ্ট প্রকৃতির লোক, আর ওরা দুজনে মিলেই আমার জীবনটাকে অতৃষ্ট করে তুলেছে।
আমি যেটা বলছি আপনি সেটা শুনুন। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। রবার্টের প্রতিবেশী অনির্বেশ এবং বিচিত্রা দুজনেই সুখী দম্পতি। তাদের মধ্যে ঝগড়াঝাটি নেই, কোনো মান অভিমান নেই, শুধু আছে ভালোবাসা। বেস্ট কাপলের উদাহরণ বলা যেতে পারে। বিচিত্রার জন্মদিন উপলক্ষে রবার্ট এবং তার গার্লফ্রেন্ডকে দাওয়াত দেয় বিচিত্রা এবং অনির্বেশ। রবার্ট তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে বার্থডে পার্টিতে আসে আর সেখানে তারা এনজয় করে অনেক। কিছুক্ষণ পরে রবার্ট তাদেরকে বলে এখন তারা বাড়ি ফিরতে চায়। তখনই অনির্বেশ বলে তোমরা আমাদের গেস্ট, ওপরের একটা রুম খালি পড়ে রয়েছে, তোমরা সেখানে যেয়ে রেস্ট করো, দরকার পড়লে কালকে চলে যেও। রবার্ট এবং তার গার্লফ্রেন্ড সেখানে চলে যায়। তারা দুজনেই নেশার মধ্যে ছিল আর তাই তারা সেখানেই ঘনিষ্ঠ হয়ে পড়ে। এর একদিন পরেই বিচিত্রা তার বাসায় ডেকে নেয় রবার্টকে। রবার্ট বলে কি ব্যাপার, আমাকে এত আর্জেন্টলি ডেকে পাঠিয়েছেন? বিচিত্রা বলে আমি তোমার জন্য একটা মিষ্টি বানিয়েছি। রবার্ট বলে মিষ্টি টেস্ট করার জন্য এভাবে আর্জেন্ট করে ডাকতে হয়? বিচিত্রা বলে আরে বসো, তোমার জন্য একটা সারপ্রাইজও রয়েছে। এরপরে রবার্ট মিষ্টি টেস্ট করে আর তখনই রবার্টকে সেই ভিডিওটা দেখায়, গতকালের ভিডিও, যেখানে তাদের রুমে রবার্ট এবং তার গার্লফ্রেন্ড ঘনিষ্ঠ হয়েছিল। রবার্ট হতবাক হয়ে যায় এটা দেখে। সেই সাথে রবার্ট প্রচন্ড রেগেও যায় আর বলে আমি এখনই পুলিশের কাছে যাব, কমপ্লেন করব। বিচিত্রা বলে হ্যাঁ তুমি যেতেই পারো, তুমি পুলিশ নিয়ে এখানে চলে আসার আগে এই ভিডিওটা আমি ইন্টারনেটে ছেড়ে দেব আর এরপরে সবাই এটা দেখবে। ভিডিওতে শুধু তুমি একা নও, তোমার গার্লফ্রেন্ডও রয়েছে, তার কথা তো অন্তত একবার ভাববে। রবার্ট বলে তুমি আসলে কি চাও? বিচিত্রা বলে আমি তোমাকে চাই, তোমার সাথে এক রাত কাটাতে চাই, তোমাকে কাছে পেতে চাই। রবার্ট বলে তুমি কি পাগল হয়ে গেছো? আর এইসব কিছু যদি অনির্বেশ জানতে পারে তাহলে ও কি ভাববে? ওর পুরো মনটাই ভেঙে যাবে। বিচিত্রা বলে তোমার ওর কথা ভাবতে হবে না, তুমি আমাকে নিয়ে ভাবো, ও কোনোভাবেই জানতে পারবে না। আর এরপরেই বিচিত্রা তার বডির লোভ দেখায় রবার্টকে। রবার্ট আর সহ্য করতে না পেরে ঘনিষ্ঠ হয়ে যায় আর ঠিক ওই সময়টাতে সেখানে চলে আসে অনির্বেশ। রবার্ট প্রচন্ড ভয় পেয়ে যায়। অনির্বেশ প্রথমে একটু অভিনয় করে আর এরপরেই রবার্ট বুঝতে পারে অনির্বেশ এবং বিচিত্রা দুজনে মিলেই এই প্ল্যানটা করেছে আর তারা যে ঘনিষ্ঠ হয়েছিল সেটার ভিডিও তারা করেছে। রবার্ট প্রচন্ড রেগে যায়, ভেঙে পড়ে আর বলে তোমরা দুইজন আসলে কি চাও? অনির্বেশ বলে আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে। আর এরপরেই দেখা যায় তারা তিনজন সেখানে একসাথে ঘনিষ্ঠ হয়। এরপরেই অনির্বেশ বলে কালকে রাতে তোমার স্ত্রীকে নিয়ে আসবে আর আমরা সেখানে একসাথে এনজয় করব সোয়াপ করে। আর তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে না আসো তাহলে এই দুটো ভিডিও ভাইরাল হয়ে যাবে। তাহলে এই দুটো ভিডিও একসাথে ভাইরাল হয়ে যাবে। ঘটনা বর্তমানে চলে আসে। রবার্ট বলে এই দুইজন সাইকোর হাত থেকে আমাকে বাঁচান, আমার গার্লফ্রেন্ডকে বাঁচান। ভারদারাজোর মাথা যেন একেবারেই খারাপ হয়ে যাচ্ছিল। সে আসলে কার কথা বিশ্বাস করবে? প্রত্যেকের আলাদা আলাদা স্টোরি, সে কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না সেটাই বুঝতে পারছিল না। সিন কাট হয়ে যায়। ধানুরকে দেখানো হয় যে তখনও বসে পিঙ্কির সাথে গল্প করছিল আর কথা বলতে বলতে একটা সময় সে পিঙ্কিকে প্রপোজ করে বসে। পিঙ্কি বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর আমি মাত্র আমার ক্যারিয়ার স্টার্ট করেছি, এখন আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না, বিয়ে শাদী তো দূরের কথা। আর এতে ধানুরের মনটা খারাপ হয়ে যায়। পিঙ্কি তাকে বোঝায় কিন্তু ধানুর তাকে বলে সে তার জন্য সবকিছু করতে পারবে, এমনকি পিঙ্কিকে সে একটা ফ্ল্যাটও গিফট করবে। পিঙ্কিও ধীরে ধীরে ধানুরের ভালোবাসা বুঝতে পারে আর অবশেষে তার ভালোবাসার প্রস্তাবে সেও রাজি হয়ে যায় আর এরপরে তারা সেখানে ঘনিষ্ঠ হয়। এরপরে ভারদারাজু এবং সেই ইন্সপেক্টর চলে আসে মর্গে একটা ডেড বডির ইনভেস্টিগেশন করার জন্য। অনির্বেশের সাথে দেখা করার সময় তাদের কাছে খবর এসেছিল একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে, সেই ডেড বডি এটা। সেখানে আসার পরে দেখতে পায় খুনি এই মেয়েটাকে খুবই নৃশংসভাবে খুন করেছে। পোস্টমর্টম ডক্টর বলে যে খুন করেছে সে কোনো স্বাভাবিক মানুষ হতেই পারে না, খুবই নির্মমভাবে মেয়েটাকে টুকরো টুকরো করে কেটে তারপরে খুন করেছে। আর তখনই দেখানো হয় সেই ডেড বডিটা আর কারো নয়, সেই পিঙ্কির। আর এরপরেই সেই রাতের ঘটনা দেখানো হয় যেখানে ধানুরের সাথে পিঙ্কি ঘনিষ্ঠ হয়েছিল আর এরপরেই পিঙ্কিকে অজ্ঞান করে ধানুর তাকে মেরে ফেলে আর তার বডি টুকরো টুকরো করে কেটে তার হাড়টা বাইরে বের করে নিয়ে আসে। আর এরপরে সে সাইকোর মতো হাসতে শুরু করে। ভারদারাজু আর ইন্সপেক্টর তারা ঠিক করে নেয় এই খুনিকেও ধরে ফেলবে। এদিকে ভারদারাজু ইন্সপেক্টরকে বলে তুমি আগে সেখানে চলে যাও যেখানে অনির্বেশ, বিচিত্রা এবং রবার্ট থাকে আর ইনকোয়ারি করো যে আসলে সত্যিটাকে বলছে। এরা তিনজন আমার মাথাটা খারাপ করে দিয়েছে। সেই ইন্সপেক্টর সেখানে চলে যায় আর ইনকোয়ারি করে কিন্তু দেখা যায় সেই ঠিকানায় অনির্বেশ, রবার্ট বা বিচিত্রা কেউ থাকতো না। আর অবশেষে সেখানে থাকা একজন ধুপিকে ইন্সপেক্টর জিজ্ঞেস করে অনির্বেশের ছবি দেখিয়ে। সেই মহিলা বলে এখানে অনির্বেশ, বিচিত্রা বা রবার্ট এরা কেউ থাকে না, কিন্তু এই অনির্বেশকে সে অন্য কোথাও থাকতে দেখেছে। সেই ঠিকানা বলে দেয় ইন্সপেক্টরকে। ইন্সপেক্টর সেটা ভারদারাজুকে জানায়। সেই ইন্সপেক্টর ভারদারাজুকে বলে স্যার
ওর আসল নাম অনির্বেশ নয় বরং রামাকৃষ্ণা। এছাড়া সেই মহিলা যে ঠিকানা দিয়েছিল রামাকৃষ্ণার, সেই ঠিকানাটাও সে ভারদারাজুকে দিয়ে দেয়। ভারদারাজু সেখানেই চলে আসে আর রামাকৃষ্ণাকে খুঁজতে শুরু করে। সে ভাবছিল এই পুরো কেসটা কি, তার মাথায় তো কিছুই ঢুকছে না। ঠিক তখনই একটা রুমে সে রামাকৃষ্ণাকে কম্পিউটারের সামনে চুপচাপ বসে থাকতে দেখে। এটা দেখে সে অবাক হয়ে যায় আর সেখান থেকেই ভারদারাজু রামাকৃষ্ণাকে কল করে আর জিজ্ঞেস করে সে এখন কোথায়। রামাকৃষ্ণা আগের মতো অসহায় ভাব নিয়ে বলে সে তার স্টুডিওতে ডাবিং করছে। এছাড়া রামাকৃষ্ণ বলে, স্যার আমাকে বাঁচিয়ে নিন, নাহলে ওরা দুইজন আমাকে মেরে ফেলবে। ভারদারাজু বলে ঠিক আছে। আড়াল থেকে ফোনটা কেটে এরপরে সে বিচিত্রাকে কল করে আর তখনই দেখতে পায় বিচিত্রার ফোনটাও এই রামাকৃষ্ণাই তুলছিল আর সে মেয়ে কণ্ঠে অর্থাৎ বিচিত্রার কণ্ঠে ভারদারাজুর সাথে কথা বলতে থাকে। সেখানে বিচিত্রার কণ্ঠে রামাকৃষ্ণ ভারদারাজুকে বলে, আমি বেঁচে আছি নাকি মারা গেছি এটা জানার জন্য কি কল করেছেন? আমি অনির্বেশের টর্চার আর সহ্য করতে পারছি না। এটা বলেই সে ফোন রেখে দেয়। আর এরপরেই আবারও যখন ভারদারাজু রবার্টকে কল করে, দেখা যায় সেই ফোনটাও রামাকৃষ্ণই তুলছে এবং রবার্টের কণ্ঠে সে কথা বলছে। ভারদারাজু ফোন রেখে দেয় আর এরপরেই বুঝতে পারে যে এই তিনজন কোনো আলাদা মানুষ নয় বরং রামাকৃষ্ণাই। কিন্তু এই গল্পগুলো সে কেন সাজালো? আর এরপরেই সে রামাকৃষ্ণের সামনে চলে আসে। রামাকৃষ্ণ বলে, আরে স্যার আপনি এখানে? আসলে আমি এখানে কাজে এসেছিলাম। তখনই ভারদারাজু বলে, আমি সবকিছু জেনে গেছি, তোমাকে আর অভিনয় করতে হবে না। আমি তোমাকে ছোটখাটো ডাবিং আর্টিস্ট ভেবেছিলাম, কিন্তু তুমি তো এখানে পুরো একটা ঘটনা বানিয়ে ফেলেছ। আর তখনই রামাকৃষ্ণ ভারদারাজুর মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। ভারদারাজুর যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় সেখানে আরো দুজন লোক তারই মতো বাধা ছিল, বিচিত্রা এবং রবার্ট। বিচিত্রা তাকে বলে ভারদারাজু এখানে 2 দিন যাবৎ অজ্ঞান হয়েছিল। ভারদারাজু বিচিত্রাকে দেখার পরেই বলে, তুমি এখানে, তোমাকে কেন বেঁধে রেখেছে আর তোমার হাজবেন্ড এগুলো কেন করছে? বিচিত্রা তখন বলে, বিচিত্রাকে? আমার নাম শরণ্যা আর আমি একজন ডক্টর, আর ওই রামাকৃষ্ণ আমার হাজবেন্ড কেন হতে যাবে? আর এরপরেই বলে, কেন জানি না সেই রামাকৃষ্ণ তাকে এখানে মাথায় আঘাত করে অজ্ঞান করে নিয়ে এসেছে এবং তাকে বেঁধে রেখেছে। আর এরপরেই ভারদারাজু যখন রবার্টকে জিজ্ঞেস করে, রবার্ট বলে তার নাম রবার্ট নয় বরং আদি। তাকেও কেন এখানে নিয়ে আসা হয়েছে সেটাও সে জানে না। ভারদারাজু অবাক হয়ে যায় যে এখানে আসলে হচ্ছেটা কি, এই রামাকৃষ্ণ আসলে কি চাইছে, কেন এগুলো করছে। তখনই রামাকৃষ্ণ সেখানে চলে আসে আর খাবার খেতে খেতে তার গল্প বলে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে রামাকৃষ্ণ মিমিক্রি ছিল আর তার ভয়েসে বিভিন্ন কণ্ঠ নকল করে অনাথ আশ্রমের বাচ্চাদের সে আনন্দ দিত। আর এই অনুষ্ঠানটা করতে সে মাঝে মধ্যেই সেই অনাথ আশ্রমে যেত আর সেখানে সে মাইথালিকে দেখতে পেয়েছিল। আর মাইথালিকে দেখতে দেখতে রামাকৃষ্ণ তাকে ভালোবেসে ফেলে। কিন্তু একদিন জানতে পারে মাইথালি কথা বলতে পারে না, কিন্তু রামাকৃষ্ণের ভালোবাসা মাইথালির জন্য এক বিন্দুও কমে না। আর এভাবেই একদিন সে মাইথালিকে তার ভালোবাসার কথা বলে দেয়, কিন্তু মাইথালি না করে দেয়। আমি বোবা, কথা বলতে পারি না, আর তুমি সব দিক দিয়েই ঠিক আছো, তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে, কেন আমাকে বিয়ে করবে? রামাকৃষ্ণ বলে, আমি তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তোমাকে যে কথা বলতে হবে এমন কোনো কথা নেই। এছাড়া তুমিও অনাথ, আমিও অনাথ, আমরা দুজনে ভালোবেসে বিয়ে করলে একজন আরেকজনের পাশে থাকতে পারবো। আর অবশেষে মাইথালি ও রামাকৃষ্ণের কথায় খুশি হয়ে তাকে ভালোবেসে ফেলে। তাদের ভালোবাসার গল্প শুরু হয়। কয়েক মাস পরে রামাকৃষ্ণর আমেরিকা থেকে একটা অফার আসে, সেখানে যে একটা কোর্স করবে, পারফরমেন্স করবে, তারপরে ফিরে আসবে। মাইথালিকে বুঝিয়ে সে চলে যায় আমেরিকাতে। কিন্তু আমেরিকা থেকে ফিরে আসার পরে সে জানতে পারে মাইথালি সুইসাইড করেছে। তার স্বপ্নের দুনিয়া ভেঙে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, সে একেবারেই ভেঙে পড়ে। তখনই সেই অন্ধ দুর্গা সেখানে চলে আসে আর মাইথালির যে ওড়নাটা ছিল সেটা নাকের কাছে নেয়। আর এরপরে সে চমকে যায় আর বলে, আমাদের মাইথালি সুইসাইড করেনি, ওকে খুন করা হয়েছে। আর খুন করেছে নরপিচাস ধানুর, কারণ মাইথালির ওড়নায় ধানুরের পারফিউমের গ্রান পাওয়া যাচ্ছিল। আর এরপরে সেই রাতের ঘটনা দেখানো হয়। মাইথালি বাড়ি ফেরার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, তখনই সেই দিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল ধানুর। ধানুর তাকে দেখার পরে জিজ্ঞেস করে কোথায় যাবে। মাইথালি বলে তার বাড়িতেই অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে। এরপরে ধানুর বলে সেও এই দিক দিয়ে যাচ্ছে, তাকে নামিয়ে দেবে। মাইথালি ধানুরকে আগে থেকেই খুব ভালো মানুষ হিসেবে জানতো, আর এই জন্য সেও রাজি হয়ে যায় সেখানে যাবার জন্য। আর এরপরেই যেতে যেতে ধানুর মাইথালিকে একটা চকলেট দেয় খাবার জন্য। সেই চকলেট খাবার পরেই মাইথালির আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পরে সে দেখতে পায় সে তার বাড়িতে নয় বরং অন্য কোথাও ছিল। এরপরেই সেই ধানুরকে দেখানো হয় যে সেখানে সাইকোর মতো ব্যবহার করছিল, আর একটা সময় অসহায় মাইথালির উপরে সে পাশবিক নির্যাতন করে, তাকে রেপ করে। সে মৃতপ্রায় অবস্থায় সেখানেই পড়ে থাকে।
এরপরে ধানুর কল করে তার সহযোগী আদিকে, আমার কাছে একটা মেয়ে রয়েছে, চাইলে তুমিও এনজয় করতে পারো, কিন্তু এরপরে তাকে মেরে ফেলে ডেড বডিটা কোথাও গায়েব করে ফেলবে। আর কয়েকদিন পরে যখন লাশটা খুঁজে পাওয়া যায়, কেস হয়, তখন কিছু টাকার বিনিময়ে সেই ডক্টর সারানিয়া রিপোর্ট বদলে দেয়, যেখানে বলা হয় মাইথালি সুইসাইড করেছে। অন্যদিকে ভারদারাজু কিছু টাকার বিনিময়ে সেই কেসটা কোনো ইনভেস্টিগেশন না করে ক্লোজ করে দেয় সুইসাইড বলে। আর এই সব কিছু জানার পরে রামাকৃষ্ণ প্রথমেই ধানুরকে খুঁজে বের করে, তাকে প্যারালাইজড করে প্রথমে, আর এরপরেই তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ঘটনা বর্তমানে চলে আসে। রামাকৃষ্ণ তাদের তিনজনকে বলে, আমি শুধু মাইথালির সাথে সাধারণ একটা জীবনযাপন করতে চেয়েছিলাম, যেখানে ভালোবাসা আর সুখ থাকবে, কিন্তু তোমরা সেটা হতে দিলে না, তোমাদের লোভ সেটা হতে দেয়নি। আর এরপরে সে তিনজনকেই সেখানে গুলি করে মেরে ফেলে, আর অবশেষে শান্ত হয়ে তাদের তিনজনের সামনে বসেই খেতে শুরু করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে রামাকৃষ্ণ প্ল্যান করেছিল যাতে একে একে তিনজনকেই তার ফাঁদে ফেলে সে কিডন্যাপ করতে পারে, আর এরপরে তিনজনকেই তারা কি ভুল করেছে সেটা জানিয়ে তাদের একসাথে মারবে। আর এটাই ছিল এই মুভির মূল ঘটনা। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।